রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের স্বেচ্ছায় পদত্যাগে উত্তম উপায়, নইলে হতে পারেন অভিশংসনের মুখোমুখি মত সংবিধান ও আইন বিশ্লেষকদের। আদালতের রুলে ঝুলে গেল গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন। অধ্যাদেশ আদেশ কেন অবৈধ নয় জানতে চায় হাইকোর্ট। সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাব তলব, ৩ দিনের মধ্যে নথি চাইল বিএফআইইউ। রাজধানীর শ্যামপুরে গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামীকে আসামি করে মামলা স্বজনদের। যোগান আছে পর্যাপ্ত, তবুও চড়া নিত্যপণ্যের বাজার। বড় সিন্ডিকেটের হাতে জিম্মি থাকার অভিযোগ বিশ্লেষকদের। এবং মোস্তাবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত, মার্কিন হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে তিনি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের স্বেচ্ছায় পদত্যাগী নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পথে উত্তম উপায় বলে মনে করেন আইন ও সংবিধান বিশ্লেষকরা। তারা বলেন, নিজ থেকে পদত্যাগ না করলে রাষ্ট্রপতিকে অভিশংসনের কথা ভাবতে পারে নির্বাচিত সংসদ, এবং সংসদে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা সেই ভাবনার বড় কারণ বলেও মনে করা হচ্ছে। অন্যদিকে শপথে থাকার বিষয়ে খোদ রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কোনো আগ্রহ নেই বলেও মনে করেন অনেকে। এদিকে রাষ্ট্রপতির তালিকায় আলোচনায় রয়েছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সহ প্রবীণ এবং অভিজ্ঞ রাজনীতিবিদদের নাম। 24শে এপ্রিল 2023 দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ওই সময় নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শপথ পড়ান মোহাম্মদ শাহাবুদ্দিন। 24-এর 5ই আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকেও শপথ পড়ান তিনি। সবশেষ গত মাসের 17ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রধানমন্ত্রীর শপথ পড়ান মোহাম্মদ শাহাবুদ্দিন। এক মেয়াদে 3 সরকার প্রধানকে শপথ পড়ানোর মধ্য দিয়ে ইতিহাসে এক অনন্য নজির স্থাপন করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। কিন্তু এত কিছুর পরও রাষ্ট্রপতির শপথে থাকা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কারো মতে 18-র বিতর্কিত নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন রাষ্ট্রপতি। শেখ হাসিনা সরকারের দুঃশাসনের সহযোগী হওয়া এবং তারেক রহমান সহ অন্য রাজনীতিবিদদের নিয়ে বিতর্কিত মন্তব্য এবং সবশেষ একটি দৈনিক পত্রিকায় তার করা মন্তব্য গোপনীয়তার শপথ লঙ্ঘনের শামিল বলেও মনে করেন অনেকেই। ওনার খুব আক্ষেপ, ইউনূস সাহেব ওনারে তেল মারে নাই, ইউনূস সাহেব বিদেশ থেকে সফরে এসে ওনারে রিপোর্ট করে নাই। আপনার যিনি আপনার নিয়োগকর্তা ছিলেন হাসিনা কি আপনার কোনোদিন আপনার কাছে রিপোর্ট করছে নাকি? আজকে যেহেতু একটা ইলেক্টেড গভর্নমেন্ট এসেছে, যেটার একটা সাংবিধানিক স্বীকৃতি অলরেডি আছে, তাহলে সেই পুরনো রাষ্ট্রপতির পুনর্বহাল হওয়ার আসলে কোনো মানে নেই। তবে সংবিধানের আলোকে মেয়াদ পূর্তির পরও নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পূর্ব পর্যন্ত শপথে থাকতে পারবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এমন বাস্তবতায় স্বেচ্ছায় পদত্যাগ করাই রাষ্ট্রপতির জন্য সেরা বিকল্প বলে মনে করেন আইন ও সংবিধান বিশেষজ্ঞরা। কোন ভাগ্যে উনি কার দোয়ায় উনি এতদিন আছেন আমি জানি না, সহসাই ওনার চলে যাওয়া উচিত। আর যদি ওনাকে কেউ রাখতে চায়, আলটেরিয়ার মোটিভ কিন্তু প্রুভড হবে তাদেরও। বর্তমানে ওনার ফেট নির্ভর করবে জাতীয় সংসদে যারা মেজরিটি পেয়েছে তাদের উপর, কারণ তারা অভিশংসনেরও তাদের অ্যাবসলিউট মেজরিটি আছে। অন্যদিকে শপথে থাকার বিষয়ে রাষ্ট্রপতির কোনো আগ্রহ নেই বলে মত দেন এই সংবিধান বিশেষজ্ঞ। আমরা যেটা অলরেডি জেনেছি, রাষ্ট্রপতি তো থাকতে চাচ্ছেন না। এখানে রাষ্ট্রপতিকে যে অপসারণ করতে হবে এটার কোনো প্রয়োজন নাই। স্পিকার নির্বাচিত হয়ে গেলে তখন যদি রাষ্ট্রপতি পদত্যাগ করেন তাহলে স্পিকার অন্তত টেক ওভার করতে পারবে, অথবা স্পিকারের পরে রাষ্ট্রপতি নির্বাচন করতে তো সময় বেশি লাগে না। আর এই রাষ্ট্রপতি তো আপনাদের জন্য কোনো হার্মফুল না। রাষ্ট্রপতি তো আপনারা যা বলছেন তাই করছে, এক ধরনের রাবার স্ট্যাম্প রাষ্ট্রপতির মতো, তাই না? এদিকে বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগের খবরের মধ্যে নতুন রাষ্ট্রপ্রধানের নাম নিয়ে রাজনৈতিক মহলে চলছে জল্পনা কল্পনা। রাষ্ট্রপতি পদের জন্য সবচেয়ে জোরালোভাবে নাম আসছে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম। অন্যান্য সিনিয়র নেতাদের মধ্যে ডক্টর আব্দুল মঈন খান নতুন মন্ত্রিসভায় স্থান পাননি। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেন অবৈধ হবে না তা জানতে রুল জারি করেছে হাইকোর্ট। একই সাথে সংবিধান সংস্কার পরিষদের শপথ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কেন নয় তাও জানতে চাওয়া হয়েছে। উচ্চ আদালতের রুলের ফলে গণভোট ও জুলাই সনদের বাস্তবায়ন ঝুলে গেল বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী। গেল বছরের 13ই নভেম্বর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করেন রাষ্ট্রপতি।
এরপর 12ই ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ সংসদ নির্বাচন হয়। 17ই ফেব্রুয়ারি শপথ নিয়ে সরকার গঠন করে বিএনপি। আইন অনুযায়ী ওই দিন দুটি শপথ নেওয়ার কথা থাকলেও বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া থেকে বিরত থাকেন। দুটি শপথ নেন জামায়াত জোটের এমপিরা। বিশ্বস্ততার সহিত সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট আদেশ জারি করতে পারেন না। এই যুক্তিতে হাইকোর্টে দুজন আইনজীবী রিট করেন। এতে জুলাই সনদ ও গণভোট বাতিল চাওয়া হয়। মঙ্গলবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি আনারুল আলমের হাইকোর্ট বেঞ্চ সব পক্ষের শুনানি শেষে রুল জারি করেন। রুলে বলা হয়, গণভোট আদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেন অবৈধ হবে না, একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের শপথ কেন অবৈধ হবে না তাও জানতে চায় উচ্চ আদালত। হাইকোর্টের এই আদেশের ফলে গণভোট নিয়ে সংসদ আপাতত কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। গণভোট অর্ডিন্যান্স যেটা, সেটাও কেন অবৈধ হবে না সেই মর্মে রুল জারি করতে বলেছে। অর্থাৎ এর মধ্য দিয়ে জুলাই বাস্তবায়ন সংস্কার আদেশ এবং গণভোট সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয় হয়ে গেল। আর জামায়াতের আইনজীবীরা বলছেন, রাজনৈতিক সিদ্ধান্ত আদালতের কাঁধে দিয়ে দ্বিচারিতা করছে সরকার। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট বাতিল হলে সংসদ নির্বাচন নিয়েও প্রশ্ন উঠবে। একদিকে বলছেন ডেপুটি স্পিকার দেওয়া হবে, নাম দেন, আরেকদিকে নিজস্ব ইনস্ট্রাকশনে ইনডাইরেক্ট রিট পিটিশন দায়ের করে সংস্কার প্রস্তাবকে আদালতের সাবজেক্ট ম্যাটার বানাচ্ছেন। এটার নাম হলো দ্বিচারিতা। যদি বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ না থাকে, শেষ পর্যন্ত নির্বাচন থাকে, সরকার থাকে। আইনজীবীরা জানান, আগামী 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। রুলের নিষ্পত্তি করে গণভোট ও জুলাই সনদ নিয়ে চূড়ান্ত রায় দেবে হাইকোর্ট। মিজান আহমেদ, ডিভিসি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ। সোমবার বিকেলে বিএফআইইউর পক্ষ থেকে দেশের 56টি তফসিলি ব্যাংক এবং অন্যান্য নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে এই তলবনামা পাঠানো হয়। ব্যাংকগুলোতে পাঠানো চিঠিতে 3 কর্মদিবসের মধ্যে আসিফ মাহমুদের ব্যক্তিগত অ্যাকাউন্টের সব তথ্য নথিভুক্ত করে বিএফআইইউতে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি ছিলেন আসিফ মাহমুদ। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে আলোচনায় আসেন। জুলাই অভ্যুত্থানে সামনের সারি থেকে নেতৃত্ব দেওয়া সমন্বয়কদের মধ্যে তিনি অন্যতম। আওয়ামী লীগ সরকারের পতনের পর ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পান আসিফ। পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয় তাকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে 2025 সালের 10 ডিসেম্বর তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন। গুঞ্জন ওঠে ঢাকা 10 আসন থেকে প্রার্থী হবেন তিনি। সেই লক্ষ্যে কিছুদিন ওই এলাকায় তৎপরতা চালালেও শেষ পর্যন্ত তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করে এনসিপির মুখপাত্র হিসেবে দলটির নির্বাচন পরিচালনার দায়িত্ব নেন। 5 বছরের জন্য নিয়োগ পেয়ে 1.5 বছর না যেতেই পদত্যাগ করলেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আব্দুল মোমেন সহ পূর্ণ কমিশন। ডক্টর ইউনূস সরকারের নিয়োগ দেওয়া এই কমিশন নতুন সরকারের 1 মাস না যেতেই মন্ত্রিপরিষদ বিভাগে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগের পর বিদায়ী চেয়ারম্যান আব্দুল মোমেন বলেন, কোনো চাপের মুখে পদত্যাগ করেননি। 24 জুলাই বিপ্লবের পর আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া ডক্টর মঈনুদ্দিন আব্দুল্লাহ কমিশনকে 2.5 মাসের মাথায় বিদায় নিতে হয় দুদক থেকে। আমরা কতটুকু সফলভাবে করব এটা আপনারাই বিচার করবেন, দেশের জনগণ বিচার করবে। অন্তর্বর্তী সরকার নিয়োগ দেয় ডক্টর আব্দুল মোমেন কমিশনকে। এরপর এই কমিশন বিগত সময়ে আওয়ামী লীগের প্রায় সব মন্ত্রী এমপির বিরুদ্ধে একচেটিয়া দুর্নীতি মামলা করে। আগামী 7 দিনের মধ্যে নতুন যে কমিশন, এই কমিশনের হিসাব আপনারা পেয়ে যাবেন। 12 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার নেতৃত্বে আসার পর ডক্টর ইউনূসের আমলের নিয়োগ দেয়া কমিশন টিকবে কিনা তা নিয়ে ছিল সংশয়। নানা গুঞ্জনের মধ্যে মঙ্গলবার দুপুর 1টার দিকে দুদকের একজন কমিশনার নাম প্রকাশ না করার শর্তে ডিবিসি নিউজকে জানান, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাদের কাছে ফোন এসেছে, তাই পদত্যাগ সম্মানজনক মনে করছেন তারা। এরপর দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন এবং 2 কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাসান আহসান ফরিদও দুদকের প্রধান কার্যালয়ে তাদের নিজ নিজ কক্ষে পদত্যাগপত্র লিখেন। পরে দুপুর 2:30টার দিকে ডক্টর আব্দুল মোমেনের কমিশন দুদকের প্রধান কার্যালয় থেকে বের হয়ে মন্ত্রিপরিষদ বিভাগে যান। এরপর তাদের ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্র দিয়ে আবার দুদকের প্রধান কার্যালয়ে আসেন এবং দুদকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বিদায় নেন।
বের হওয়ার পর সদ্য পদত্যাগী চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন বলেন, নতুন সরকার হয়তো আরও যোগ্য কাউকে নিয়োগ দেবে। এই কমিশনের 3 সদস্য আমরা পদত্যাগ করেছি। নির্বাচিত সরকার আসার পর আমরা আমাদের 14তম দিনে আমরা পদত্যাগ করেছি। আমাদের পদত্যাগের বিশেষ কোনো কারণ নেই। আমরা অনুভব করেছি যে এই পরিবর্তনের পর নির্বাচিত যে সরকার, সেই সরকারেরও প্রত্যাশা রয়েছে। সরকার তার সেই প্রত্যাশা মিট আপ করার জন্য নিশ্চয়ই আমাদের চেয়ে অধিকতর যোগ্য কমিশন এখানে স্থাপন করবেন। কমিশনার আজিজিও বলেন, কোনো চাপের মুখে তারা পদত্যাগ করেননি। সরকার বাহাদুরকে 1 মাস নোটিশ দিতে হয়, দিয়ে দিয়েছি, পদত্যাগ করেছি। মোমেন কমিশনের পদত্যাগপত্র অনুমোদনের পর বাছাই কমিটি গঠন করা হবে। সেই বাছাই কমিটির নামের মধ্য থেকে সরকার নতুন চেয়ারম্যান ও 2 কমিশনার নিয়োগ দেবে। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। 5টি ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোহাম্মদ মুস্তাকুর রহমান। মঙ্গলবার গভর্নর কার্যালয়ে 5 ব্যাংকের প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি কথা বলেন। গভর্নর জানান, একীভূতকরণ প্রক্রিয়া নিয়ে কোনো ধোঁয়াশা নেই। দ্রুত সময়ের মধ্যে সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়া হবে এবং বর্তমান পরিচালনা পর্ষদ বহাল থাকবে। এছাড়া 5 ব্যাংকের অধীনে থাকা কারখানাগুলো চালুর উদ্যোগ নেওয়া হবে এবং বিদেশি বকেয়া পরিশোধে ব্যবস্থা নেওয়া হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে। নতুন ব্যাংকটি 35,000 কোটি টাকার মূলধন নিয়ে যাত্রা শুরু করেছে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে আজ বৈঠক করবেন ঢাকা সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস পল কাপুর। 2 দিনের সফরে 2 দেশের সম্পর্ক আরও জোরদার করতে সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথেও বৈঠক করার কথা রয়েছে তার। এছাড়া এদিন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। সন্ধ্যায় পল কাপুর ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। সফরের শেষ দিন আগামীকাল বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করবেন পল কাপুর। এরপর তিনি প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বৃহস্পতিবার রাতে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে। পর্যাপ্ত যোগান থাকার পরও চড়া নিত্যপণ্যের বাজার। কেন্দ্রীয় ব্যাংক বলছে, রমজানের আগে নিশ্চিত করা হয়েছে প্রয়োজনীয় আমদানি। পাইকারি ব্যবসায়ীরাও বলছেন, সরবরাহে ঘাটতি নেই। তবু খুচরা বাজারে চলছে নৈরাজ্য। বিশ্লেষকরা মনে করেন, কয়েকটি প্রতিষ্ঠানের হাতে নিত্যপণ্যের বাজার জিম্মি থাকায় সিন্ডিকেটের লাগাম টানা যাচ্ছে না। সম্প্রতি বাজার তদারকি করতে গিয়ে ব্যবসায়ীদের হাতে হেনস্থার শিকার হন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক কর্মকর্তা। গ্রাহকের অভিযোগের স্তূপ, কিন্তু নেই প্রতিকার। হু হু করে বাড়ছে নিত্যপণ্যের দাম। পবিত্র রমজানে বিশ্বের বিভিন্ন দেশে পণ্যের দাম কমলেও বরাবরই বাংলাদেশের বাজারে বাড়ে দাম। তবে গত রমজানে এ চিত্র পাল্টে দিয়ে দাম নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছিল অন্তর্বর্তী সরকার। কিন্তু এবার কেন ফের বিশৃঙ্খলা? বাজারে চাহিদার তুলনায় পণ্যের যোগান কম হলে সাধারণত সংকট দেখা দেয়। এতে বেড়ে যায় পণ্যের দাম। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, এবার রমজানের আগেই পণ্যের পর্যাপ্ত আমদানি নিশ্চিত করেছে সরকার। আগের বছরের তুলনায় চিনি 8%, ডাল জাতীয় পণ্য 16%, ছোলা 17%, সয়াবিন তেল 36% ও খেজুরের আমদানি বেড়েছে 1%। আর তাই পণ্যের দামে নৈরাজ্যের জন্য বাজার সিন্ডিকেটকেই দায়ী করছে কেন্দ্রীয় ব্যাংক। মজুতকৃত পণ্যগুলো ডিস্ট্রিবিউশন যদি যারা আমদানি করেছে তারা সঠিকভাবে করে ফেলে, তবে আশা করি কোনো পণ্যের কোনো ঘাটতি থাকবে না। আর যদি ঘাটতি দেখা না যায়, অর্থনীতির এক স্বাভাবিক সংজ্ঞা যে চাহিদা মোতাবেক যদি যোগান থাকে, মূল্যর উপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। দেশের বৃহৎ পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ীরাও বলছেন, পণ্যের দাম নিয়ে অস্থিরতার কোনো সুযোগ নেই। আগে যেরকম একটা সিন্ডিকেট হতো বা বাজার ঊর্ধ্বগতি হতো, সেই ইয়াটা এখন আর নেই। নিত্য প্রয়োজনীয় বাজারে রমজান উপলক্ষে সবাই তাদের হাতের নাগালে আছে এবং সবকিছু ক্রয় ক্ষমতার ভিতরে থাকবে। এবং হচ্ছে খাতুনগঞ্জে আমাদের যে মনিটরিং টিমটা আছে, আমাদের ট্রেড অ্যাসোসিয়েশন আছে, ওরাও এই বাজারটা তদারকি করছে। বিশ্লেষকরা মনে করেন, পণ্যের ঘাটতি না থাকলেও সরবরাহ ব্যবস্থায় কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছে সিন্ডিকেট। ব্যবসায়ীরা রমজানকে টার্গেট করে এবং তারা চিন্তা করে যে রমজানই হলো তার 11 মাসের বিজনেসের জায়গা,
এবং এটি টোটালি নীতি নৈতিকতা বিবর্জিত এবং রমজানের মূল যে চেতনার মানে আপনার পরিপন্থী। কর্পোরেট গ্রুপগুলো এরা তো 3-4টা গ্রুপ আসলে সব নিয়ন্ত্রণ করে। গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতনের পর সাধারণ মানুষের আশা ছিল স্বস্তি আসবে নিত্যপণ্যের বাজারে, কিন্তু এখনও সক্রিয় পুরনো সিন্ডিকেট। সংশ্লিষ্টদের প্রশ্ন, নিত্যপণ্যের বাজার এখন কার নিয়ন্ত্রণে? নতুন সরকার কি পারবে এই সিন্ডিকেটের লাগাম টানতে? রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধে হরমুজ প্রণালী বন্ধে ভেঙে পড়েছে সারা বিশ্বের সাথে সমুদ্রপথে জ্বালানি পরিবহন ব্যবস্থা। এমন অস্থিতিশীল পরিস্থিতি বিশ্বজুড়ে জ্বালানি তেল ও গ্যাসের বাজারে ভয়াবহ অস্থিরতা তৈরি হয়েছে। যুদ্ধ দীর্ঘ হলে বাংলাদেশ সহ এশিয়ার দেশগুলোর জন্য গ্যাস ও তেল আমদানিতে বড় ধরনের সংকট সৃষ্টির শঙ্কা দেখছেন সংশ্লিষ্টরা। জ্বালানি আমদানিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের উপর নির্ভরশীল বাংলাদেশ। দেশগুলো থেকে প্রতি মাসে পরিশোধিত অপরিশোধিত জ্বালানি এলএনজিবাহী অন্তত 15টি বাংলাদেশমুখী জাহাজ চলাচল করে হরমুজ প্রণালী দিয়ে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের সংঘাতের জেরে বন্ধ রয়েছে হরমুজ প্রণালী। জ্বালানি খাত সংশ্লিষ্টরা বলছেন, হরমুজ প্রণালী বন্ধ হলেও সংকটের আশঙ্কা নেই, তবে পরিস্থিতি দীর্ঘ হলে দেখা দিতে পারে বিপর্যয়। এমন পরিস্থিতিতে দেশে গ্যাস সরবরাহের বিষয়টি সার্বক্ষণিক পর্যবেক্ষণের কথা জানিয়েছে পেট্রোবাংলা। আমাদের যে পাইপলাইনে যেগুলো আছে ওগুলো তো ওই কার্গোগুলো আসবে, বাট এরপরে যদি হরমুজ বন্ধ হয়ে যায়, বন্ধ তো করেই দিছে, এখন দেখা যাক নেক্সট কার্গোগুলো আসতে পারে কিনা। যদি আসতে না পারে তাহলে একটু তো সমস্যা হবেই। আমাদের তো স্টক 15 দিন প্লাস এর স্টক আছে, এটা একটা অ্যাডভান্টেজ। আর আমাদের জুন পর্যন্ত ওই যে তেলের ব্যাপারে চুক্তি করা আছে, এটা আমাদের মোটামুটি বলা যায় যে চায়না, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া আর সিঙ্গাপুর থেকে আসে, এই সাইডটা এখনো ক্লিয়ার আছে। দেশে প্রতি বছর এলপিজির চাহিদা 14 লাখ টন, মাসে প্রয়োজন হয় সর্বনিম্ন 1,20,000 টন। এদিকে প্রতি বছর যে পরিমাণ এলএনজি কার্গো দেশে আসে তার প্রায় 40% আমদানি হয় কাতার থেকে। কিন্তু চলমান পরিস্থিতিতে সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা ব্যবসায়ীদের। ভিন্ন সোর্সিং চেষ্টা করা এবং ভিন্ন রুটে মাল আনার জন্য চেষ্টা করা, এবং যে সমস্ত চার্টার পার্টিগুলি হয় সেই চার্টার পার্টিগুলিকে আবার রিনিউ করার জন্য সাপ্লায়ার এবং কনসাইনির মধ্যে আবার রি-এগ্রিমেন্ট করার ব্যবস্থা করা, তাহলে এই সমস্ত সাপ্লাই চেনটা স্টেবল থাকবে ইনশাল্লাহ। হরমুজ প্রণালীতে যে যুদ্ধ অবস্থা বিরাজ করছে, এটা যদি আরও বেশি দিন কন্টিনিউ করে তাহলে বাংলাদেশের জ্বালানির খাতে একটা বড় ধরনের সংকট হওয়ার সম্ভাবনা আছে। একজন যদি বিকল্প ব্যবস্থা করে এই সাপ্লাইটা যদি স্মুথ করানো যায়, তাহলে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড এবং আমাদের এলপি গ্যাস এবং এলএনজির যে চাহিদা আছে সেটা পরিপূরণ করা ডিফিকাল্ট হয়ে যাবে। হরমুজ প্রণালীতে জাহাজে হামলার পর রুট পাল্টে ফেলেছে আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো। এতে গন্তব্যে পৌঁছাতে বেশি সময় লাগছে জাহাজের, ফলে বেড়ে গেছে পণ্যের দামও। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ভুয়া লাইসেন্সে চলছিল হাসপাতাল, চিকিৎসকের সার্টিফিকেটটিও জাল। এই কার্যক্রম চলছিল সিভিল সার্জন অফিসের পাশেই। তবে জালিয়াতি ধরতে প্রশাসনের লাগলো বহু বছর। গাজীপুরের এই ঘটনা হতবাক করেছে সবাইকে। প্রশ্ন করা হচ্ছে প্রশাসনের দায়িত্বশীলতা নিয়ে। একটা কিছু তো করে খেতে হবে। আমি তো লিভারের সমস্যা ছিল দীর্ঘদিন, যার জন্য আমি কোনো উপায় না পেয়ে এখন এই প্রতিষ্ঠানটা একটা ট্রেনিং সেন্টার চালানোর জন্য চেষ্টা করতেছি। আবুল কালাম আজাদ প্রায় 10 বছর ধরে আছেন চিকিৎসা পেশায়। বছর 5 আগে গাজীপুর শহরের সিভিল সার্জন অফিসের পাশেই খোলেন জীবন মেডিকেল ও ডায়াগনস্টিক সেন্টার। রবিবার র্যাব ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এই হাসপাতালে অভিযান চালালে উঠে আসে ভয়াবহ তথ্য। 2013 সাল থেকে এগুলো আমি বাদ দিয়েছি। নিজেকে চিকিৎসক ও পুষ্টিবিদ দাবি জীবনের সনদ ছিল জাল, দেখাতে পারেননি হাসপাতালের লাইসেন্সও। হাসপাতালে মিলেছে ভুয়া সিল, মেডিকেল সরঞ্জাম ও প্যাড। এখানে একজন ব্যক্তি তিনি তার প্রতারণাপূর্বক তার পরিচয় গোপন করে অন্যের বিএমডিসি নাম্বার ব্যবহার করছেন এবং এখানে তিনি
এই প্রতারণাপূর্বক এই ব্যবসা পরিচালনা করছেন। আমার ডিগ্রি না, কিন্তু MBBS, CBMC, FCGP ঢাকা, DDB, BSCMU, পিজি হাসপাতাল, এগুলো আমার ডিগ্রি না। কইলাম তো ভাই যে ইতিপূর্বে আমি এটা ভুল করছি, ভুল করার পর বাদ দিছি আমি। প্রতারণার দায়ে জীবনকে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। ভুয়া MBBS ডিগ্রি, BMDC রেজিস্ট্রেশন এবং অন্যের BADC যে ভুয়া ডিগ্রি ব্যবহার করেছেন সেটি এই BMDC অ্যাক্টের 28-1 ধারায় অপরাধযোগ্য। সেই অনুযায়ী 28-1 ধারা মোতাবেক ওনাকে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং 200 টাকা জরিমানা করেছে। এ ঘটনায় হতবাক সবাই। স্বাস্থ্যসেবার মান তদারকির দায়িত্বে থাকা সিভিল সার্জন অফিসের পাশে কিভাবে এমন কার্যক্রম চলে আসছিল সে প্রশ্ন তাদের। অবৈধভাবে ডাক্তার থাকবে, চিকিৎসা নেবে, এটা তো আসলে আমাদের জন্য দুঃখজনক। এসব ঘটনা রোধে তদারকি বাড়ানোর আশ্বাস দিয়েছে সিভিল সার্জন অফিস। স্কিন বিশেষজ্ঞ যে DDV যেটা ডিগ্রি, সেটাও তিনি তার ভিজিটিং কার্ড, তার সিল এবং প্যাডের মধ্যে ব্যবহার করছিলেন। তো আমাদের BMDC 2010-28 ধারা অনুযায়ী এটা শাস্তিযোগ্য অপরাধ, আমরা তার বিরুদ্ধে অভিযোগ এনেছি। প্রশাসনের এমন অভিযানে স্বস্তি প্রকাশ করলেও আরও কঠোর নজরদারির প্রত্যাশা সাধারণ মানুষের। মাহমুদা শিকদার, DBC নিউজ, গাজীপুর। যান্ত্রিক নাগরিক জীবন শরীরের স্থূলতা বাড়াচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, বিজ্ঞানের আধুনিকায়ন, প্রযুক্তিগত উৎকর্ষ মানুষের জীবনযাপনকে সহজ করেছে, কমিয়েছে কায়িক পরিশ্রম। অন্যদিকে আধুনিক মুখরোচক খাবারের প্রতি আকর্ষণ, স্বাস্থ্যকর খাবারে অনীহা শারীরিক গঠনে পরিবর্তন আনছে। স্থূলতার ফলে ব্যক্তির কর্মক্ষমতা কম হওয়ায় তা চাপ সৃষ্টি করছে অর্থনীতির ওপর। এমন বাস্তবতায় আজ পালিত হচ্ছে বিশ্ব স্থূলতা দিবস। 35 পেরোনো সামির ওজন এখন 147 কেজি। স্থূলতার কারণে নানা কমিক রোলে অভিনয় করেন টেলিভিশনের পর্দায়। স্থূলতা নিয়ে হীনমন্যতা নয়, বরং তিনি এখন তা উপভোগ করেন। আমি যে রেগুলার ফাস্টফুড খাই ব্যাপারটা তাও না। প্রচণ্ড ক্রেভিং আসলে তখন আমি আমার স্পেসিফিক কিছু ফাস্টফুডের দোকান আছে, ওই জায়গায় আমি গিয়ে একটা খাবার খেয়ে ফেলি। বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে সর্বশেষ তথ্য বলছে, নারীর মধ্যে অতিরিক্ত ওজন বা স্থূলতার হার 45.6% এবং পুরুষের মধ্যে 32.6%। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, 2000 সালে দেশে প্রাপ্তবয়স্কদের মধ্যে স্থূলতার হার ছিল মাত্র 4%, যা 2020 সালে বেড়ে দাঁড়িয়েছে 17%। বিশেষজ্ঞরা বলছেন, তরুণ সমাজ প্রযুক্তি নির্ভর জীবনযাপনের কারণে স্থূলতার সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। ওবেসিটি হওয়া মানেই হচ্ছে আপনার শরীরে এক্সট্রা ফ্যাট। তো লিভারে ফ্যাট জমলে কি হচ্ছে, আপনার প্যানক্রিয়াস কাজ কমিয়ে দেবে, আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়বে, আপনার ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়বে। আপনার যদি ব্লাড ভেসেলে ফ্যাট জমতে থাকে, হৃদরোগগুলি বাড়তে থাকবে, পলিসিস্টিক ওভারি বলি, এবং এখান থেকে ইনফার্টিলিটি ডেভেলপ করবে। আনহেলদি খাবার কত খাচ্ছি, প্রসেস ফুড কতটুকু, যেটা ইম্পর্টেন্ট। অ্যাট দ্য সেম টাইম হাউ মেনি আওয়ার্স আই এম ওয়ার্কিং আউট। সো শারীরিক পরিশ্রম যদি ঠিক মতো না করা হয়, তাহলে আমরা যতই খাবার কন্ট্রোল করে যাই করি, কিন্তু আলটিমেটলি কিন্তু ওজনটা কমে না। গবেষণা বলছে, স্থূলতার ফলে স্বাস্থ্যসেবা ব্যয় যেমন বেড়েছে, তেমনি কর্মক্ষমতা কমা, মৃত্যুহার বা স্থায়ী অক্ষমতার কারণে ব্যক্তি ও পরিবারের ওপর বড় ধরনের অর্থনৈতিক চাপ তৈরি হচ্ছে। একজন নাগরিক গড়ে যত শ্রম ঘন্টা সে কাজ করবে, সেই কাজ করার জায়গাটি কমে যায়। অন্যদিকে স্থূলতার কারণে যে অসুখগুলো মানুষের হয়, সেই অসুখের চিকিৎসার জন্য অতিরিক্ত ব্যয় হয়, সেই ব্যয়টি তো চূড়ান্ত অর্থে রাষ্ট্রকেই বহন করতে হয়। এবং তৃতীয়ত, এই অসুবিধা এবং অসুখের কারণে সে পারিবারিকভাবে সামাজিকভাবে যে অবদানটা রাখতে পারত, সেই অবদানটাও ব্যাহত হয়। এমন পরিস্থিতিতে অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে মানুষকে সচেতন করা, স্বাস্থ্যকর ও সক্রিয় জীবনধারায় উৎসাহিত করতে পরামর্শ দেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাৎক্ষণিক প্রভাব এবং একটি হচ্ছে তাহসিনা জেসি, DBC নিউজ, ঢাকা। ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন মুস্তফা খামেনি। তিনি মার্কিন হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে। ইরান ইন্টারন্যাশনাল এ তথ্য নিশ্চিত করেছে। ইরানি কর্মকর্তারা জানান, আজ মুস্তফা খামেনিকে তার বাবার উত্তরসূরি হিসেবে ঘোষণা করার কথা রয়েছে। বিপ্লবী গার্ডের চাপে ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্ট মুস্তফাকে নতুন লিডার হিসেবে নির্বাচিত করেছে। অন্যদিকে মধ্যপ্রাচ্য যুদ্ধের আরও বিস্তার করছে। দুবাইয়ে মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইরান। এছাড়াও সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাস শহরে হামলা চালিয়েছে তেহরান। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।